না, আমি শুনেছিলাম 1947 সালে 15ই আগস্ট নাকি স্বাধীনতা হয়েছিল, আমাদের দেশ স্বাধীনতা পেয়েছিল, স্বাধীন হয়েছিল এই দেশ। কিন্তু না, এখন বোধহয় একটু নতুন অধ্যায় শুরু হয়েছে। তাই তো আজকে আমাদের শোয়ের নাম স্বাধীনতার নতুন অধ্যায়। কেন বলছি? তার কারণ ইতিমধ্যেই মোহন ভাগবত, তার আলাদা করে ইন্ট্রোডাকশনের দরকার আছে কি? হয়তো নেই। তার কারণ মোহন ভাগবতকে সবাই চেনেন। তার মতো ব্যক্তিত্ব আজকাল বলছেন স্বাধীনতা নতুন অধ্যায়ের কথা। স্বাধীনতা নতুন অধ্যায় এসছে। 1947 সালে 15ই আগস্ট স্বাধীনই হয়নি আমাদের দেশ। কেন বলছি? তার কারণ যেই সব আপামোর জনসাধারণ দিনের পর দিন জেনে এসছেন, আমজনতা দিনের পর দিন জেনে এসছেন যে স্বাধীন হয়েছিল 1947 সালে, তাও আবার কার দেশে? আমাদের গর্বের সেই মানুষ নেতাজি সুভাষচন্দ্র বসু, হতে পারেন মহাত্মা গান্ধী, হতে পারেন বিভিন্ন রকম বিনয় বাদল, দীনেশ, বাঘা যতীন, তাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন রয়েছে এই দেশে, এই দেশের স্বাধীনতার জন্যে। কিন্তু না, এখন তো নতুন সমাজ এসছে। 1925 সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত, বিশেষ করে এই 2025-এর একেবারে প্রথম শুরুতেই আমাদের জানতে হচ্ছে না, 26শে জানুয়ারি 2024 সাল, সেই সময় রামলালা প্রতিষ্ঠা হবার পর এই দেশ স্বাধীন হয়েছে। সত্যি খুব অবাক হয়েছি এই বক্তব্যের পরে। আমি জানি না আমার মতো কারা কারা অবাক হয়েছেন। আর ঠিক সেই আবহে ইতিমধ্যেই এক্স্যাক্ট মোহন ভাগবত কি বলেছিলেন সেটা আপনাদের সামনে রাখবো, এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো বিস্ফোরক জিনিস আপনাদের সামনে রাখতে যাচ্ছি। দেখুন, সংঘপ্রধান মোহন ভাগবতের দাবি, অযোধ্যার রাম মন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠার দিনেই প্রকৃত স্বাধীনতা অর্জন করেছে ভারত। সেই দিনটিকে পৌষ শুক্ল দ্বাদশীর পরিবর্তে প্রতিষ্ঠা দ্বাদশী হিসেবে পালন করা উচিত। একই সঙ্গে ওই দিনটিকে ভারতের প্রকৃত স্বাধীনতা দিবস হিসেবে পালন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। ভাগবতের দাবি, বহু শতক ধরে চলে আসা পরচক্রকে পরাজিত করে ওই দিনই ভারত প্রকৃত স্বাধীনতা অর্জন করে। আমি কোনো ধর্মের প্রথাগত রাজনৈতিক ভাষা সুরসুরিতে বিশ্বাসী নই। আমি একটু কাট কথা বলবো কিছুক্ষণের মধ্যে। শুনতে খারাপ লাগতে পারে, তিক্ত লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। ডিভাইড অ্যান্ড রুলে অনেকেই বিশ্বাস করতে পারেন, অনেক রাজনৈতিক ব্যক্তিত্বরা বিশ্বাস করতে পারেন, কিন্তু আপনাদের মনে রাখতে হবে, যখন এই দেশ স্বাধীন হয় তখন সেখানে হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ প্রত্যেকে চেয়েছিলেন এই দেশ স্বাধীন হোক। তাই তো বলা হয়, আমাদের এই দেশ সুজলা সুফলা যেমন, তার সঙ্গে সঙ্গে সব জাতির বসবাস এই দেশে। সেখানে কে হিন্দু, কে মুসলমান, কে অন্য কোনো জাতির ম্যাটার করে না। ইংরেজ সেই সময়তে হিন্দু মুসলমান বাটাবাটি করেছিলেন, হিন্দু মুসলমান ভাগাভাগি করেছিলেন, আলাদা করবার চেষ্টা করেছিলেন। আর সেই আবহে, সেই সময়তে ভারত অনেকগুলো বিষয়ের ওপর বেস করে ভাগাভাগিও হয়ে যায়। কিন্তু না, ভাগাভাগি করেছিলেন ইংরেজ, তার বীজ বপন করছেন এখনকার দিনের সাধারণ রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি বলছি, তাদের রাজনীতি করবার আগে আমার মনে হয় একটু ইতিহাসটা পড়ার দরকার ছিল। তার কারণ, যে দেশে বিভিন্ন মনীঋষিরা, বিভিন্ন সৈনিকরা, বিভিন্ন প্রজা থেকে শুরু করে বিভিন্ন সময়, একেবারে মুঘল আমল থেকে যদি শুরু করি, ঋগ্বৈদিক যুগ থেকে যদি শুরু করি, এখনও পর্যন্ত যা ইতিহাস আমরা পড়েছি, তার মধ্যে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট ছিল, এদেশ সাধারণের দেশ, এদেশ তাদের দেশ যারা খেটে খায়, এদেশ তাদের দেশ যারা গরিবকে সব সময় সামনে রেখে গরিবের সাফল্যের জন্য নানান রকম চেষ্টা করে গিয়েছে। এদেশ তাদের দেশ যারা দিনের পর দিন রক্ত ঘাম একত্রিত করে সাধারণ মানুষের জন্য লড়াই করে গেছেন। আজ নতুন পাঠ শিখব কি? ঠিক সে জায়গায় রাহুল গান্ধী, বিরোধী দলনেতা, কি বলছেন একবার শোনাই আপনাদের, শুনুন। দেখুন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলছেন, মোহন ভাগবত বলছেন যে ভারত 1947 সালে প্রকৃত স্বাধীনতাই পায়নি। মোহন ভাগবতের এই বক্তব্য আমাদের স্বাধীনতা সংগ্রামীদের পাশাপাশি প্রতিটি ভারতীয় নাগরিকের প্রতিও অপমান। ভাগবতের মন্তব্য আমাদের সংবিধানের ওপর আক্রমণ। প্রতি 2-3 দিন অন্তর ভাগবত তার বক্তব্যের মাধ্যমে দেশকে স্বাধীনতা আন্দোলন এবং সংবিধান সম্পর্কে তার মতামত জানাতে থাকেন। তিনি সম্প্রতি যা বলেছেন তা রাষ্ট্রদ্রোহিতা, কারণ তার বক্তব্যের অর্থ হলো সংবিধানের কোনো যুক্তিই নেই।
দেখুন, যে যার রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করবার তো চেষ্টা করছেন, কংগ্রেসও খুব একটা পিছু যে হাঁটছেন তা কিন্তু নয়। কারণ অন্তত কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এই বক্তব্যের পরে এটা তো একেবারে পরিষ্কার যে যার ভিকটিম কার্ড প্লে করছেন। কেন বলছি বলুন তো? তার কারণ এই রাহুল গান্ধী বিরোধী দলনেতা, তিনি এই বক্তব্যের এগেনস্টে অন্য কিছুও বলতে পারতেন। তিনি বলতে পারতেন নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা, তিনি বলতে পারতেন বাঘা যতীনের কথা, তিনি বলতে পারতেন বিনয়, বাদল, দীনেশের কথা। না, তাদের কথা বলেননি। তিনি ঘুরে ফিরে সেই সংবিধান, দেখুন 2024 সালে যখন লোকসভা নির্বাচন হবে তার ঠিক আগে সংবিধান খতরে মে হ্যায়, সংবিধান খতরে মে হ্যায় কতবার বলেছিলেন? হয়তো যতবার বলেছিলেন ততবার হয়তো স্বাধীনতা সংগ্রামীদের নামও রাহুল গান্ধী কোনোদিনও নেননি, কিন্তু তিনি নিয়েছিলেন। সংবিধান বিপদে রয়েছে, অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন, যদিও বা তার সুফলও কিছুটা ভোট বাক্সে পড়েছে। কিন্তু আবারও নতুন করে মোহন ভাগবতের বক্তব্যের এগেনস্টে রাহুল গান্ধী বলছে সংবিধানকে নাকি মোহন ভাগবত এক প্রকার অপমাননা করবার চেষ্টা করেছেন। সত্যি যদি তাই হয় তা তো সাধারণ মানুষ বিচার করবে, কিন্তু আমাদের বিচার শুধু সংবিধানের ওপর নয়, আমাদের বিচার সরাসরি সেই সব স্বাধীনতা সংগ্রামী যাদের জন্য আজ আপনারা টিভির বিপরীতে বসে আমাদের এই শো দেখতে পাচ্ছেন, যাদের জন্যে আমি এখন এখানে দাঁড়িয়ে ট্রাইব টিভি বাংলায় আপনাদের সামনে বিভিন্ন নিউজের প্রতিবেদন, বিভিন্ন নিউজ আপনাদের সামনে রাখতে পারছি। এই বিষয় নিয়ে আলোচনা হবে আগামী 1 ঘন্টা, কিন্তু তার আগে একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশদের কাছ থেকে ভারত রাজনৈতিক স্বাধীনতা লাভের পর সেই নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির দেখানো পথ অনুসারে একটি লিখিত সংবিধান প্রণয়ন করা হয়েছিল, যা দেশের নিজস্বতা থেকে অনেকটাই আলাদা। কিন্তু সেই সময়ে দৃষ্টিভঙ্গির চেতনা অনুসারে দলিলটি পরিচালিত হয়নি। 1947 সালে ভারত স্বাধীন হলেও ভারতবাসীর স্বপ্ন সার্থক হয়েছে এমনটা বলা যায় না। তিনি বলেন, ভারতবাসীর স্বপ্ন সার্থক হয়েছে অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর। প্রথমে মুসলিম, তারপরে ব্রিটিশ শাসনের পর শেষ পর্যন্ত আইনি হস্তক্ষেপে রাম মন্দির নির্মাণের পথ খুলে দিয়েছিল। তাই ভাগবত রাম মন্দিরের নির্মাণের দিনটিকে প্রতিষ্ঠা দ্বাদশী হিসেবে পালন করার ডাক দেন। दशकों से परचक्र झेलने वाले भारत के सच्चे स्वतंत्रता की प्रतिष्ठा उस दिन हो गई। स्वतंत्रता थी, प्रतिष्ठित नहीं थी, क्योंकि भारत स्वतंत्र हुआ 15 अगस्त को, तो राजनीतिक स्वतंत्रता हमको मिल गई। हमारा भाग्य निर्धारण करना हमारे हाथ में आ गया। हमने एक संविधान भी बनाया, एक विशिष्ट दृष्टि जो भारत के अपने स्व से निकलती है, उसमें से वो संविधान दिग्दर्शित हुआ। लेकिन उसके जो भाव है उसके अनुसार चला नहीं। और इसलिए हो गए हैं स्वप्न सब साकार कैसे मान ले, टल गया सर से व्यथा का भार कैसे मान ले, ऐसी मनस्थिति समाज की। ভারত দীর্ঘকাল থেকে দেশের গরিব মানুষদের স্বার্থের কথা ভেবে সবসময় তাদের উন্নতির কথা চিন্তা করত, তাদের রুজিরুটির কথা ভাবত। সমাজবাদ গরিবী হাটাও স্লোগান দিয়ে দেশ এগোতে পারে না বলেও স্পষ্ট করেছেন মোহন ভাগবত। রুজিরুটির রাস্তার রাম মন্দির প্রতিষ্ঠার পরেই প্রশস্ত হয়েছে বলে জানান ভাগবত। 4 वर्षों की हमारी परंपरा कौन सी है? वही है जो रामकृष्ण शिव से चली, वो हमारा स्व है। उस स्व की जागृति के लिए आंदोलन चलता था। तो कई बार कॉलेज विद्यार्थियों के बैठक में एक रटाया प्रश्न वो पूछते थे, किसी ने बताया होगा उनको पूछने के लिए कि लोगों के रोजी रोटी की चिंता छोड़कर ही क्या मंदिर लगाया आपने? तो मैं उनको कहता था कि भाई 80 का दशक है, हम 47 में स्वतंत्र हुए, हमारे साथ इसराइल चला, हमारे साथ जापान ने चलना प्रारंभ किया, वो कहाँ के कहाँ पहुंच गए। हम पूरा समय लोगों के रोजी रोटी की ही चिंता करते रहे, समाजवाद वगैरह वगैरह सारी बातें करते, गरीबी हटाओ वगैरह सारे नारे देते, कुछ हुआ क्या?
रोजी भारत की रोजी रोटी का भी रास्ता राम मंदिर के प्रवेश द्वार से जाता है, ये ध्यान रखो। শিবসেনা উদ্ভব গোষ্ঠী নেতা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত বলেন, মোহন ভাগবত রামকে নিয়ে রাজনীতি করছেন। উনি যা বলছেন তা ঠিক নয়, কারণ রামলালার মন্দির ভাঙলেও জনমানুষের রামলালার উপস্থিতি রয়েছে। আমরাও রাম মন্দিরের লড়াইয়ে ছিলাম। प्राण प्रतिष्ठा रामलला की ये देश के लिए गर्व की बात रही और मंदिर बनाने में सभी का साथ रहा, सभी का बलिदान रहा। आपने कहा है भागवत साहब ने कि देश स्वतंत्र हो गया उस दिन, ये गलत बात है। रामलला इस देश में हजारों लाखों साल से है और रामलला के लिए पहले भी आंदोलन हमने किए हैं और करते रहेंगे। लेकिन आप रामलला के नाम पर राजनीति मत करिए, तभी देश सच मायने में स्वतंत्र होगा। মধ্যপ্রদেশে ইন্দোরের সভা থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের বিতর্কিত মন্তব্যে বিরোধী দলগুলি সরব হওয়ায় ভাগবতের মন্তব্যের ব্যাখ্যা দিতে আসরে নামতে হয় স্বয়ং আরএসএসকে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। হয় এতদিন যা যা পড়ে এসেছি তা ভুল, এতদিন আপনারা যা জেনে এসেছেন তা ভুল, অথবা মোহন ভাগবতের কথা ঠিক। কোনটা ঠিক কোনটা ভুল তা আপনারা বিচার করবেন, কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করব আগামী 1 ঘন্টায় যে আদেও এই বক্তব্যের মানে কি দাঁড়ালো এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে কোন লগ্নে এবং কোন যুগে ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন মোহন ভাগবত। আমার অনেকগুলো কোয়ারিজ আছে, অনেক প্রশ্ন রয়েছে। দেখুন তো আপনাদের সঙ্গে ম্যাচ খায় কিনা, তার কারণ অনেকগুলো বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হলো মোহন ভাগবত যে কথাগুলো বলছেন তার বেসিসে যদি আমাকে ভাবতে হয়, তার ওপর ভিত্তি করে যদি আমাকে ভাবতে হয়, তাহলে একটি বিষয় তো অত্যন্ত পরিষ্কার। হিন্দু মুসলমান নয়, আমি কোনো ধর্মের ভিত্তিতে এই কথাগুলো বলছি না। আমি বলছি হিন্দু মুসলমান সে যার যার ধর্মে বিশ্বাস করতে পারেন। মুসলমানরা বিশ্বাস করতে পারেন বাবরি মসজিদে, হিন্দুরা বিশ্বাস করতে পারেন রামলালাতে, কোনো অসুবিধে নেই। বিভিন্ন জায়গায় তার ঐতিহাসিক কোনো মাহাত্ম্যও থাকতে পারে কিংবা ইতিহাসও থাকতে পারে, সে বিষয়ে যাওয়ার কোনো প্রশ্নই অন্তত এই মুহূর্তে অবকাশ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে ধর্মের ভিত্তিতে রোজগার ডিপেন্ড করছে। ধর্মের ভিত্তিতে রামলালা প্রতিষ্ঠা হবার পরে রোজগার আসছে ভারতে। কোন দিকে নিদর্শন করবার চেষ্টা করলেন মোহন ভাগবত, জানার চেষ্টা করবো। তার আগে পরিচয় পর্ব সর্ব। ইতিমধ্যে যারা যারা আমাদের সঙ্গে রয়েছেন, 4 জনই অনলাইনে রয়েছেন, আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় সৌমজিৎ ঘোষ, বিজেপি সমর্থক, আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় সৌমেন চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল সমর্থক, জুড়ে রয়েছেন মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। আপনাদের 4 জনকেই স্বাগত ট্রাইব টিভি বাংলায় সন্ধ্যে 7টার এই শোতে। বিশ্বাস করুন আমি সৌমজিৎ বাবুকে অনেকগুলো তিক্ত প্রশ্ন করতে পারি। সৌমজিৎ বাবু আপনাকে পার্সোনাল কোনো অ্যাটাক নয়, ডোন্ট থিঙ্ক দ্যাট, কিন্তু আমার প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক এবং আমার মনে হয় আমি যা ভাবছি তার সঙ্গে সঙ্গে এখানে যারা যারা রাজনৈতিক ব্যক্তিত্বর বাদ দিয়ে যদি সাধারণ মানুষ হিসেবে থাকে তারাও হয়তো অনেকটাই সেরকমই ভাবছেন। আমি সৌমজিৎ বাবুর কাছে যাব সরাসরি। আচ্ছা, ঋগ্বৈদিক যুগে শুনেছিলাম বিভিন্ন ধর্মের ভিত্তিতে বা কিংবা বিশেষ করে জাতি, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। মোহন ভাগবত সেই দিকে কি ধীরে ধীরে নিদর্শন আমাদের দিচ্ছেন? তার কারণ রামলালা প্রতিষ্ঠা হবার পরে সেখানে রোজগার আসছে সহি মাयने में। তিনি মেনশন করছেন সহি मायने में रोजगार तब आया जब रामलाला प्रतिष्ठा हुआ। मतलब মানে কি দাঁড়ালো? রামলালা প্রতিষ্ঠা হওয়ার পরে এই দেশে রোজগার এলো। আমি বলছি ধর্মের উপর বেস করে রোজগার আসছে, তার মানে পুরোহিত যিনি পুজো দিচ্ছেন তিনি টাকা পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে সাধারণ দর্শক সেখানে যাচ্ছেন, সাধারণ দর্শনার্থী সেখানে যাচ্ছেন, তার সঙ্গে সেখানে যদি অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মতো যে সেখানে চপ শিল্প কিংবা তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় তারা দোকান দিয়ে বসেছেন, সেখানে সাধারণ মানুষ আসছেন, বিভিন্ন রকম টাকা দিয়ে জিনিস কিনছেন, তিনি এই বেকারত্ব বা এই রোজগারের কথা বললেন কি সঞ্জিত বাবু? হ্যাঁ, এবং আমি একটুখানি বলি, আপনার প্রশ্নগুলো শুনলাম, এবার একটুখানি সুন্দর করে বলার চেষ্টা করি। আমি সুন্দর করে প্রশ্ন করলাম তো? হ্যাঁ, সুন্দর করে প্রশ্ন করেছেন, এবার সুন্দর করে আমি বলছি। তো সেক্ষেত্রে সকলকে নমস্কার এবং শুভ সন্ধ্যা। দেখুন, কে এস সুদর্শন জির পরে এখন বর্তমানে সংঘ চালক হচ্ছেন মোহন ভগবত জি। তো সেখানে ভারতে এখন রাজনীতিতে ওনার কথায় এখন এক কথায় যাকে বলে থরহরিকম্প চলছে।
তো সেই জায়গাটা থেকে উনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে গিয়ে স্বাধীনতা আমরা পেয়েছি 15ই আগস্ট 1947 সালে, এটা তো 100 বার সংবিধান লেখা হয়েছে, সংবিধান তার নিজের মতন করে চলেছে। কিন্তু ওনার যে কথাটা সেটা হচ্ছে প্রকৃত স্বাধীনতা আমরা লাভ করতে পেরেছি, মানুষের কাছে পৌঁছতে পারছি রাম মন্দির অর্থাৎ রামলালার উদযাপনের দিন থেকে। কিভাবে? তার কারণ কিভাবে? কি, হুম। কিভাবে এই 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 জায়গাটাতেই আমি আসছি, আমার কথা পুরো ব্যাখ্যাটা শুনুন, দেখবেন ভালো বলুন। লাগবে সবাই। হুম। তো সেখানে ভারতবর্ষের যে এখন বর্তমান পরিস্থিতি, সেই জায়গা থেকে ওনার মনে হয়েছে এবং উনি এই কথাটা বলেছেন, খুব তাৎপর্যপূর্ণ ভাবেই কথাটা বলেছেন। তার আচ্ছা। কারণ কি, ভারতবর্ষ স্বাধীনতা পায় কিন্তু ধর্মের ভিত্তিতে। ধর্মের ভিত্তিতে যদি ভারতবর্ষ স্বাধীনতা পায়, তো স্বাধীনতা পাওয়ার পরে ভারত থেকে ভেঙে পাকিস্তান, ভারত থেকে আফগানিস্তান, বাংলাদেশ সবকটাই মোটামুটি তারা নিয়ে চলে গেছে। তো সেখানে যাবার পরে এই ভারতবর্ষের যে চিত্র রয়েছে, সেখানে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে থাকার পরেও আজকে যে বর্তমান পরিস্থিতি চলছে ভারতবর্ষের মধ্যে ধর্ম নিয়ে, তো সেখানে রাম মন্দির একটা বড় নিদর্শন, সারা পৃথিবীর ব্যাপী, সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করেছে যে রাম মন্দির। তো রাম মন্দিরের ওখানে যে উনি যে কথাটা বলেছেন যে রোজগারটা কেন রাম মন্দিরের ওখানে যাচ্ছে, যদি আজকে দক্ষিণেশ্বরে কালী মায়ের কাছে যান, আজকে তারাপীঠে যান, পাশাপাশি দেখবেন প্রচুর দোকান হয়ে আছে, সবকিছু রয়েছে, তো সেখানে রোজগারেরও একটা জায়গা রয়েছে। কিন্তু প্রকৃত স্বাধীনতা এই জন্যই, কারণ ভারতবর্ষ 1947 সালে স্বাধীনতা পাওয়ার পরে কিন্তু অর্থে কেউ রোজগার আমরা করেনি। না 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 রোজগার কেন, রোজগার তখনও করেছে, এখনো করছে, কিন্তু ওনার রোজগারের যে কথাটা সেটা হচ্ছে মানসিক দিক থেকে সনাতনী হিন্দুরা জাগৃত হয়েছে এবং আরো বিশেষ করে মানুষ ধর্মের প্রতি রাস্তার দিকে যাচ্ছে। রাম মন্দিরকে আটকানো, আজকে মানে মুসলমানদের শাসন দেখেছে, ব্রিটিশদের শাসন দেখেছে, তারপরে এবার একটু ভারতবর্ষ হিন্দুদের শাসন স্বাধীন দেখবে। হয়েছে। হ্যাঁ, এবার একটু হিন্দুদের শাসন দেখবে। হিন্দুদের শাসন নয়, হিন্দুরা সব সময়ের জন্য মানে কি বলবো, যে মানুষের প্রতি উগ্র তো নয়, মানুষের প্রতি সহানুভূতিশীল, মানুষকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসতে জানে। তো আমি আশা রাখি সঞ্জিত বাবু আপনি ঋগ্বৈদিক যুগের ইতিহাসটা নিশ্চয়ই পড়ে থাকবেন, এবং আমি এটা আশা রাখি আপনি যথেষ্ট পড়াশুনো করেন। আমি বলছি ঋগ্বৈদিক যুগেও এই হিন্দু হিন্দু বিষয়গুলো ছিল, আর ঠিক সে সময়কালীন অবস্থাতে কিভাবে সমগ্র জাতি চলতেন সবাই জানেন, যারা যারা একটু পড়াশুনো করেছেন তারা প্রত্যেকেই জানেন। তারপরে আপনি বলছেন যে হিন্দুরা কোনো সময় কিছু করেনি, এইভাবে শুধুমাত্র একটি ধর্মের ভিত্তিতে, ধর্মকে কেন্দ্র করে, আমি নিজেও একজন হিন্দু, বিশ্বাস করুন, আমি গর্বিত আমি হিন্দু, কিন্তু তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র একজন ধর্মের ভিত্তিতে অন্য ধর্মকে ছোট করে নিজের ধর্মকে অগ্রসর করার এই যে প্রচেষ্টা আপনারা করছেন, আপনারা মনে করেন যে সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে? না, আমি যদি তাই বলি তাহলে কদিন আগেতে ফিরহাদ হাকিম মহাশয় বলেছেন দাওয়াতে ইসলাম, তো প্রত্যেককে ভুল দাওয়াত কথা। দাও, প্রত্যেককে। হ্যাঁ, ভুল কথা, যা যা বলছেন, যদি ধর্মের ভিত্তিতে কোনো মিনিস্টার, কোনো নর্মাল সাধারণ কর্মী যারা একেবারে কোনো দলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, তারা যদি বলে থাকে তাহলে সেগুলো ভুল কথা, কিন্তু আপনিও তো সেটাকেই নিয়ে যাচ্ছেন, বয়ে যাচ্ছেন। তার মানে না, না, তৃণমূল আমি- কংগ্রেস আমি যদি, সেটা নিয়ে না না এক মিনিট, তৃণমূল আমরা- কংগ্রেস যদি আজকে কোনো জায়গায় আগুন ধরিয়ে দেয়, তাহলে আপনারা বলবেন আমরাও একটু আগুন ধরিয়ে দিয়েছি, তার কারণ তৃণমূল কংগ্রেস আগুন ধরিয়ে দিয়েছিল তাই জন্য। না না আজকে সারা ভারতবর্ষে বাদ দিয়ে ভারতবর্ষে যে হিন্দুরা রয়েছে টোটাল সারা পৃথিবীকে মিলিয়ে প্রায় কিছু না হলে 90 কোটির কাছাকাছি হিন্দু আছে। তো সেই হিন্দুদের কোনো দেশ নেই। বৌদ্ধরা দেখুন যাদের 4টে দেশ আছে, মুসলমানদের জন্য সারা ভারত পৃথিবীতে 65 থেকে 70টা দেশ আছে, খ্রিস্টানদের জন্য 25 থেকে 30টা দেশ আছে, অলিখিত আরো কিছু রয়েছে। তো সেখানে একটি মাত্র যেখানে জনসংখ্যা সব থেকে বেশি হিন্দুদের, তারা যদি তাদের নিজস্ব আলাদা কোনো দেশ করে, একটা যদি স্বাধীন দেশে যদি সনাতনী হিন্দু বা আমরা যদি গীতা বা হিন্দু যদি হয়ে থাকি, গীতাকে পড়াতে পারি, মহাভারত জানাতে পারি, রামকৃষ্ণ দেবের কথা বলতে পারি, রামায়ণ পড়াতে পারি, অন্যায় কোথায় আপনি বলুন? আচ্ছা, তো সেখানে যদি আপনি প্রতিটা অন্যায় আর যদি ন্যায়ের কথা বলছেন মানছি, কিন্তু মোহন বাবু যা বলছেন, আরো একটা আমাদের কথা সঙ্গে বলি, যারা যারা, শুনে নিন প্লিজ, একটু যারা ফ্রিডম ফাইটাররা ছিলেন, তাহলে কি না 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 এক মিনিট একটু শুনে নিন সঞ্জিত বাবু, আমি বলতে চাই যে আপনি বলছেন যে
হিন্দুদের কেন আলাদা করে দেশ হবে না, সেটার মধ্যে কি ক্ষতি রয়েছে? আপনার মনে হয় যারা ফ্রিডম ফাইটার ছিলেন তারা তো কোনো দলের ছিলেন না, প্রথমত না, যারা ফ্রিডম ছিলেন ফাইটার ছিলেন তাহলে বলুন, তাহলে এই ভারতবর্ষ ভেঙে তো আলাদা দেশ করার কোনো দরকার ছিল না। না না, ফ্রিডম ফাইটাররা কি এটা বলে দিয়ে গেছিলেন যে এখানে হিন্দু রাষ্ট্র না, না, তৈরি হবে? তাহলে আজকে যদি হিন্দু রাষ্ট্র, যদি হ্যাঁ। হিন্দু, যদি যেখানে আমি একটা কথা বলি, আজকে আপনি আমি এখানে বসে কথা বলছি, আজকে যদি ভারতবর্ষেতে যদি মুসলমানের সংখ্যা বা খ্রিস্টানদের সংখ্যা যদি হিন্দুর থেকে বেশি হয়, তাহলে সেই দেশটা তখন কি আর গণতন্ত্র থাকে? পৃথিবীতে কোনোদিনও দেখেছেন আছে? সামনে পাকিস্তান আশ্চর্য, দেখুন, আপনি কি সামনে বলছেন? বাংলাদেশ সব দেখুন, মুসলমান তাদের একরকম নয় আমরা- সঞ্জিত বাবু। আমি বলছি, আমি বিশ্বাস করি আমাদের ভারতে যে মুসলমানরা রয়েছেন তারা এরকম নয়। না না, আমাকে অন্য একটুখানি অন্য দেশ দিয়ে বিচার একটু- করবেন না। হ্যাঁ বলুন বলুন একটুখানি বলুন। উদাহরণ বলুন, দিতে দিন। বলুন, বলুন। 27% 71 সালের পর বাংলাদেশে সনাতনী হিন্দু ছিল। আজকে 2025-এ সেখানে সংখ্যা এসে দাঁড়িয়েছে 5 to 7%। তো তাহলে সেই হিন্দুগুলো কোথায় গেল? এখানে টোটালটাই শরিয়তি আইন চলে, হিন্দুদের মন্দিরে পুজো দিতে দিচ্ছে না এবং তাদেরকে পুজো অর্চনা, তাদের স্বাধীনতা নেই, স্কুল কলেজ থেকে তাড়িয়ে দিচ্ছে। পাকিস্তানে যে 5% ছিল এখন শূন্য, আফগানিস্তানে যেখানে ছিল সেখানে শূন্য। তাহলে আপনি নিজে বলছেন উদারতা, অন্য জায়গায় যদি সেই উদারতা না পেয়ে থাকি, যদি আমরা এক থাকেঙ্গে তো সেফ, এক থাকলে সবাই মিলে একত্রিত থাকতে পারবো, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে, তো বাটেঙ্গে তো কাটেঙ্গে, যদি আমরা যদি এক হতে পারি, এই যে যদি তত্ত্ব যদি আমরা সামনে নিয়ে আসতে পারি, সনাতনী ধর্ম এবং হিন্দু রাষ্ট্র যদি হয়, অসুবিধা কোথায়? যেখানে হিন্দুর প্রাধান্য বেশি। দেখুন সঞ্জিত বাবু, আমি আপনার কাছে সামনে এখন আর বেশি প্রশ্ন রাখবো না, কিন্তু আমার একটা কথা বলতেই হচ্ছে। আপনি ধর্মের আঙ্গিকে একটা বিষয় বোঝাবার চেষ্টা করছেন, কিন্তু তার সঙ্গে স্বাধীনতার কোনো সম্পর্ক কিন্তু নেই সঞ্জিত বাবু, প্রথম কথা। এবং তার থেকেও বড় কথা হলো যে ফ্রিডম ফাইটাররা এতদিন ধরে ফাইট করে আমরা এখন যখন কথা বলছি, আপনারাও খুব নিশ্চিন্তে কথা বলতে পারছেন সেসব ফ্রিডম ফাইটারদের জন্য। এবং সেই সময় আমরা 100 বার স্বাধীনতা আমি তো পাইনি। তাদের- না না, সেই সময় আমরা স্বাধীনতা পাইনি। রামলালা প্রতিষ্ঠা হবার পরে আমরা স্বাধীনতা পেলাম। এই বিষয়টিকে আপনি সাপোর্ট করলেন এবং কোনো এক জায়গাতে মেনে নিলেন, এটা ভেবে আমার বড় অবাক লাগছে। অন্তত আমি আশা রেখেছিলাম সঞ্জিত বাবু আপনি বলবেন যে মোহন ভাগবতের মতো করে বলছেন, অনেকটা ওই যে পলিটিক্যাল এজেন্ডাদের মতো, যদি কেউ কিছু বলে দেয় ব্যক্তিগত মতামত, আমাদের এটার সঙ্গে কোনো সংযুক্তকরণ নেই। আমি ঠিক এই জায়গায় একটু সৌমেন বাবুর কাছে যাব। সৌমেন বাবু, আমি কি একটু যে শেষ করে ছবিটা নেব? আমি কি এক লাইনে শেষ করে নেব? বলুন বলুন বলুন। সুন্দর বলেছেন, আমি একটুখানি দেখুন, যদি আছি রতন বাবু। যদি সত্যটাকে সত্য বলে মেনে নেওয়া যায়, আর এটা তো প্রত্যেকটা মানে আপনিও বিশ্বাস করেন স্বাধীনতা রামলালা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা না পেয়েছি? না না না, স্বাধীনতা তাহলে হয়েছে, কিন্তু তো এটাই সত্য তো, এটাই তো মোহন, কোনটা প্রকৃত অর্থ? রাম মন্দিরটাও আর একটা স্বাধীনতা, কারণ না না, কোনদিন তো না এরকম ভাবে চলতে থাকলে তো কোনোদিন আপনারা বলে বসবে যে 2014 সালে লোক স্বাধীনতা পেয়েছিল, বিজেপি বলবে, তাই না? এটাই বলে বসবেন তো, তার কারণ তখন না আপনারা তো বলে বসেন, সবসময় তো বলেন নরেন্দ্র মোদী এ হে ও হে, নরেন্দ্র মোদী 56 ইঞ্চ কা উসকা, অনেক কথা বলেন আপনি। আমি সবসময় একটা কথা বলি যে নরেন্দ্র দামোদর দাস মোদীজি যেখানে দাঁড়ায় তার পেছন থেকে লাইন শুরু হয়। ওরে বাবা, এসব ডায়লগ না প্লিজ, রিয়েল লাইফেই ভালো লাগে, রিয়েল লাইফে নয়। সঞ্জিত বাবু কাইন্ডলি একটু মাথায় রাখবেন, 2014 সালের আগেও এই দেশটা চলতো এবং 1947 সালের আগে ফ্রিডম ফাইটাররা ফাইট করেছিল বলেই আজ আমরা স্বাধীনতায় বসে রয়েছি। আপনি এত বড় বড় যে কথা বলছেন, সামরিক দিক থেকে আপনি এখন কি করে এত কিছু করছেন? কি করে করছেন? না 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 সঞ্জিত বাবু, না না, বিশ্বে যখন অন্যান্য দেশে যখন সম্মেলন হতো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী 50 জনের পেছনে দাঁড়াতো, আর এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি। তার মানে আপনি এখন বলবেন, তার মানে আমি যেটা বলেছি সেটাই আপনারা বলতে যাচ্ছেন কিছুদিন পরে স্টেটমেন্ট দেবেন তো, যে 2014 সালের পর থেকে দেশ স্বাধীন হয়েছে, তার কারণ নরেন্দ্র মোদী সামনে চলে এসেছে আর বাকিরা পেছনে ছিলেন। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আবার এটা বলে বসবেন না তো যে দেশ স্বাধীন হচ্ছে 2014 সালের পর থেকে? এটা তো আপনি বলছেন, আমি তো বলিনি। আমি সৌমেন বাবুর কাছে যাব, আমি আছি রতন বাবু এক এক করে। সৌমেন বাবু, এটা কি শুনতে হচ্ছে যে 2024 সালের এই জানুয়ারি মাসে আমাদের দেশ স্বাধীন হলো? তাহলে ফ্রিডম ফাইটাররা কি করলেন এতদিন ধরে? আসলে প্রথমে যেটা বলি, আজকের আলোচনা যে মন্তব্য এবং যাকে নিয়ে হচ্ছে, আপনি কথার মধ্যে দিয়ে ঋগ্বেদের যুগে চলে গেছেন।
তবে কোনো মন্তব্য, কোনো বিষয় যখনই আমাদের সামনে আসে, মনে রাখতে হবে এর পেছনে অনেকগুলো কার্যকারণ সম্পর্ক থাকে। অর্থাৎ আমি বা আপনি যে ইতিহাস পড়ে বড় হয়েছি, সেই ইতিহাস যে পক্ষপাত দুষ্ট নয়, সেটাও এক নজরে বলা যায় না। সেই Right. ইতিহাসের কর্ণধার যারা ছিলেন, তারা আমাদের কাছে শিখিয়েছেন, মূলত বামপন্থী ইন্টেলেকচুয়াল, তারা প্রথিতযশা হিস্টোরিয়ান, রমিলা থাপার থেকে শুরু করে আরো যাদের যাদের নাম পড়া যায়, ইরফান হাবিব, সেখানে আমরা পরবর্তী সময় যখন নিজেদেরকে বিশ্লেষণ করতে শিখেছি, তখন একটা জিনিস মনে রাখতে হবে, পড়াশোনার গভীরতায় যখন যেতে শিখেছি, তখন আমরা জেনেছি যে ধর্মনিরপেক্ষতা এই শব্দ যুগলকে ব্যবহার করে যে ইউরোসেন্ট্রিক, অর্থাৎ ইউরোপে সেকুলারিজম বলতে, রিলিজিয়ন বলতে যা বোঝায়, ভারতীয় অর্থে ধর্ম সেটা নয়। আজকের আলোচনার প্রথমেই আমি এই সুরটা বেঁধে দিতে চাই। কারণ ধর্ম, যে ঋগ্বেদের কথা আপনি বললেন, সেই উপনিষদ থেকেই আমরা জানি ধর্ম ধৃধাতুর প্রত্যয়, যা ধারণ করে। প্রকৃত অর্থে ৫,০০০ বছর ধরে যে সভ্যতা, যে সনাতনী ভারতীয় সভ্যতা সহনশীলতার আঙ্গিকে সে ধারণ করেছে বলেই বহুত্ববাদ এখানে লালিত পালিত হয়। আমরা কাউকে আক্রমণ করতে যাইনি। নানা দেশে নানা সময়ে আমাদের দেশে তারা এসছে, আমরা তাদের এখানে বরঞ্চ বসবাস দিয়েছি। এই সহনশীলতার কথাই মনে রাখতে হবে। মোহনদাস করমচাঁদ গান্ধী, জাতির জনক, তিনি বারবার রামরাজ্যের কথা বলে, প্রতীকী মানে সেই রামরাজ্য একটা সৎ, নিষ্ঠাবান, সহনশীল সমাজ গঠন এবং ১০০% বহুত্ববাদে বিশ্বাসী সমাজ। সেই বহুত্ববাদ থেকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে যদি সেটা একমাত্রিক সমাজে কেউ বা ব্যক্তি কজন নিয়ে যেতে চায়, কোনো দল নিয়ে যেতে চায়, সেখানে মনে রাখতে হবে তাদের এই নিয়ে যাওয়াটা আমজনতা কতটা গ্রহণ করলো কি করলো না, সেটা সামনের সময় বলে দেবে। কিন্তু আজকের রাজনৈতিক আলোচনায় মোহন ভাগবত যেটা বলতে চেয়েছেন, তার গভীরতায় আমরা যদি প্রবেশ করি, তাহলে বলতে হয় যে রাজনৈতিক স্বাধীনতা আমরা অর্জন করেছি ১৯৪৭ সালে, কিন্তু আমরা ১৯২৩ সালে বিখ্যাত দার্শনিক, ভাবুক কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের একটি ছোট্ট লেখা আমরা যদি পাই, দেখেছি বই, তার নাম হচ্ছে স্বরাজ ইন আইডিয়ালস, অর্থাৎ মননে স্বরাজ। তিনি বলেছেন ১৯২৩ সালের সেই আন্দোলন যখন বঙ্গভঙ্গের পরবর্তী সময় উত্তুঙ্গে, সেই সময় দাঁড়িয়ে বলেছে এই মুহূর্তে যদি ইংরেজ দেশ ছেড়ে চলে যায়, আমরা কি প্রকৃত স্বাধীনতা পাবো? প্রশ্ন তুলেছেন। একটা জাতি প্রকৃত স্বাধীন হয়ে উঠতে বললে তাকে আত্মিক দিক থেকে সেই জায়গাটা গড়ে উঠতে হয়। এই আত্মিক স্বাধীনতা হয় তার নিজস্ব ভাষাগত, সংস্কৃতিগত, যেটাকে এক কথায় উনি প্রকাশ করেছেন ইন্দোলজি, ভারতীয়ত্ব। সেই ভারতীয়ত্বের বিন্যাসের কথা কিন্তু বারবার এসছে, যে আমরা যে সংবিধান গ্রহণ করেছি তার অনেকাংশেই আমাদের ইউরোপ থেকে আগত অনেক জিনিসপত্র এখানে নেওয়া হয়েছে, সেটা আলোচনা সমালোচনা সাপেক্ষ। অর্থাৎ এদিক থেকে বলা যায় যে এই ইউরোসেন্ট্রিক অ্যাপ্রোচটা ৭০ বছর বা কাল অতিক্রম করে আমরা ধরে চলে যাব, আমাদের কোনো কিছু পরিবর্তন হবে না, সেটা হতে পারে না। তেমন ভাবে ইতিহাস বদলায় দেশের প্রয়োজনে দশের প্রয়োজন, এবং সেদিক থেকে ইতিহাসের যে মাত্রাগুলো থাকে, সেখানে দাঁড়িয়ে বলা যায় যে বহুত্ববাদী সংস্কৃতি ভারতের অঙ্গ, কিন্তু সেটার সুযোগ নিয়ে বামপন্থী বুদ্ধিজীবীরা বা কংগ্রেস ইন্টেলেকচুয়ালরা সেটাকে
সংকীর্ণ অর্থে ধর্মনিরপেক্ষতাকে ভোট ব্যাংকের তোষণ নীতি হিসাবে ব্যবহার করে এসছেন, সেটাও একদিকে পক্ষপাত দুষ্ট। এবং একইভাবে যা কিছু প্রাচীন কিছু খারাপ সেটা সেখানে তারা বলেছেন হিন্দু ধর্মের সব খারাপ। এই ইতিহাসও আমরা পড়েছি। অর্থাৎ এই পক্ষপাত দুষ্ট বুঝতে পেরেছি। ইতিহাসে কাউন্টার সোমেনবাবু, অ্যাটাক আমি হয়ে থাকে। আমি সব বুঝতে পারছি, আপনি যেটা বলতে চাইছেন সেটার অ্যাঙ্গেলটাও আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে শুধু একটি জায়গাতে, যদি প্রকৃত অর্থে দেশ স্বাধীন না হয়ে থাকে, যদি সত্যি সত্যি রামলালা প্রতিষ্ঠা হওয়ার পর এদেশ স্বাধীন হয়ে থাকে, তাহলে কি স্বাধীনতার অর্থ রাস্তায় বসে নিজের শুধু দোকানটা চালানো? স্বাধীনতার অর্থ কি সেটা যেখানে গিয়ে সেই সব দোকান থেকে সেই জিনিসগুলো আমি কিনে নিলাম, সেখান থেকে অর্থ আমি দিলাম, এটাই স্বাধীনতা? কেননা সেখানে তো রুজি রোজগারের কথা তো তিনি তাই বলছেন, তিনি বলছেন সেখানে রোজগার স্থাপন হয়েছে রামলালা প্রতিষ্ঠা হওয়ার পর। এই যুক্তিটা কিভাবে কটাক্ষ করবেন, আপনি কিভাবে বলবেন? আপনি যদি দেখেন একটা নির্মম সত্য হচ্ছে, মনে করুন সে রামলালার প্রাঙ্গণ হোক আর আজমির শরীফ হোক, সেখানে বলুন ধর্মকে কেন্দ্র করে অর্থনীতি, এটা কিন্তু কোনো নতুন বিষয় নয়। না অর্থাৎ না, আমি সেখানে আমি আমি বলছি ধর্মের ভিত্তিতে অর্থনীতি তৈরি করা নয়। আমার মূল বক্তব্য হচ্ছে এটা বাদ দিয়েও তো অর্থনীতি তৈরি করা যায়, এটা বাদ দিয়েও তো দেশ চালানো যায় শুধুমাত্র। তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কোনো জায়গাতে ভুল নয়, আমি আসছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কোনো কোনো অর্থেই ভুল নয় যে আপনি চপ শিল্প করতে পারেন, অথবা প্রধানমন্ত্রী বলতে পারেন যে কাশফুল দিয়ে কি সব নাকি বালিশ তৈরি করলে অনেক কিছু করা যাবে। এসব এসব তো আমরা শুনে এসেছি। আর তার তার বক্তব্যের সংকীর্ণ জায়গাগুলোকে তো আমাদের সমালোচনার জায়গায় রাখতেই হবে। আমি বলছি ধর্মকেন্দ্রিক অর্থনীতি বিষয়টা তিনি বললেন দেখেই আজকে থেকে নতুন ভাবে আমরা জানলাম তা নয়। ঠিক। ধর্মকে কেন্দ্র করে মানুষের সমাগম, অর্থনীতির একটা প্রবাহ, সেটা কিন্তু আদি অনন্ত কাল ধরেই চলছে। সুতরাং সেখানে কেউ একজন এসে হট করে বলল আর তার থেকে অর্থনীতির জন্ম হয়ে গেল, অ্যাডাম স্মিথের মতো নয়া অর্থনীতির জন্ম হয়ে আমার গেল, আমার আমার প্রশ্ন এই জায়গাটাতেই, হ্যাঁ আমাদের ঠিক ভাবাটাই অন্যায়। ঠিক। অর্থাৎ তাকে এই জায়গাটায় নিয়ে এসে গুরুত্ব দেওয়াটাই আমাদের পক্ষে। ঠিকই বলেছেন, আমরা বোকামি করছি, আজ ওটাই হয়তো করা উচিত হয়নি আমাদের। আমি ঠিক এই জায়গায় একটু রতনবাবুর কাছে যাব। রতনবাবু, আমি একটা জিনিস বুঝতে পারি না, কথায় কথায় আপনাদের নেতা রাহুল, আমি খুব সংক্ষেপে নেবো কারণ গৌরাঙ্গবাবু অনেকক্ষণ ধরে বসে রয়েছেন, এবার গৌরাঙ্গবাবু বোর হয়ে যাবেন। রতনবাবু, বলছি যে এই রাহুল গান্ধী কথায় কথায় সংবিধান খাতরে মে হে বলতে থাকেন, আজ মোহন বাগবতের কথার প্রসঙ্গেও তিনি বলছেন সংবিধান নাকি অবমাননা করেছেন। আমি বলছি কথায় কথায় সংবিধানকে কেন টেনে আনছেন আপনারা? ঠিক আছে, ওই শুভ সন্ধ্যা অঞ্জন দা, শুভ যে সন্ধ্যা রতনবাবু। আজকের এই অনুষ্ঠান করছেন, একটা মানে কি বলবো, যে তা বলেছে কি তাকে দিয়ে অনুষ্ঠান একটা করছেন, তার একটা প্রচারও হচ্ছে অন্যরকম ভাবে। আমি বলি অঞ্জন দা, সংবিধান খাতরে মে হে বা সংবিধান খাতরে মে হে, এই কথাটা আমরা আজকে একটু বলি যে वही राम जो दशरथ की बेटा, वही राम जो घर घर में लेटा, वही राम जो सबसे निराला, वही राम जो सबसे प्यारा। রাম আমাদের হৃদয়ে আছে, অন্তরে আছে, ভারতবর্ষের প্রতিটা মানুষের অন্তরে আছে, যারা আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি। এর জন্য নতুন করে কাউকে আর নতুন করে বলার দরকার নাই, আমরা জানি। কিন্তু অঞ্জন দা, সংবিধান ছাত্রে হয়ে এই কথাটার পিছনে আজকে আপনার যে টপিকটা, আমি অন্য প্রসঙ্গে যেতেই চাই না। যে কে বললো যে আজ 24 সালে রাম মন্দিরের পর থেকে ভারতবর্ষের স্বাধীনতা হয়েছে? আপনার প্রতিবেদন দেখছিলাম, আপনার কথাগুলো শুনছিলাম, যে এই কথাগুলোর উপরে আজকে আলোচনা হওয়া উচিত ছিল। আপনি যে কথাগুলো বলেছেন সত্যি তো। আজকে ক্ষুদিরাম বসু 18 বছর বয়সে একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি, হাসি হাসি করবো ফাঁসি, করবো ফাঁসি। গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে অর্জুন না। পরাধীন দেশ, হাজার হাজার লাখো লাখো মানুষ শহীদ হয়েছে, তারা ফাঁসির দড়ি গলায় তারা বরণ করে দিচ্ছে হাসি মুখে। তাদের ঋণ আমরা সারা জীবনে শোধ করতে পারবো না। সোমেন বাবু, আপনার কাছে আজকে এই ধরনের বক্তব্য আশা করিনি। আপনি যা বললেন, যাই হোক, আপনি আপনার মতো বলেছেন, আমি আপনার এই করতে যাব না। কিন্তু আজকে এই পরাধীন দেশের কথা আজকে জানেন অঞ্জনদা, এই আরএসএস পশ্চিম বাংলাতে মহাত্মা গান্ধীকে অসুর বানিয়েছিল দুর্গাপূজা। এই আরএসএস কি বলছেন আপনি? আজকে ভারতবর্ষের নেতাজি সুভাষ চন্দ্র থেকে শুরু করে বিনয় বদল বিদেশ, ক্ষুদিরাম বসু,
প্রফুল্ল চাকি, বাবু, আপনি মাস্টারদা যখন সূর্য সেন। আপনি যখন মোহন ভাগবতের কথা বলছেন, বিশেষ করে যখন আরএসএস এর কথা বলছেন, আমার না একটু একটু বিষয় মনে পড়ছে, কিছু কিছু জায়গায় পড়ছিলাম। ওই যে সোমেনবাবু যেটা বললেন না, যে অনেকদিন আগেকার ইতিহাস, রাজনীতি এবং দেশ তাদের নিজস্ব স্বার্থে অনেক কিছুই পড়ায়, আমরা অনেক কিছুই পড়ি। অনেক ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা আগে যে কিন্তু ইতিহাসগুলো অন্তত- পড়েছে, রতনবাবু শেষই হয়নি আমার কথা, বলি, যেসব আমি- ইতিহাসগুলো আমি- পড়ে এসেছি আমরা, সব ইতিহাস যদি রাইট হয়, তাহলে আমার শুধু একটি না, প্রশ্ন আমি রয়েছে। right- আমি জানতে পেরেছিলাম আচ্ছা, জওহরলাল right- নেহরুর কথা, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা, আমি কি একটু লিঙ্কটা আপনি করব? বলুন তো, দেখুন, আপনি বলুন তো 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে কিনা, এটার মধ্যে কি কোন রকম আপনার ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা দিতে পারবেন? ক্ষুদিরাম আপনি বসু copy- আপনি আপনি এটা ব্যাখ্যা দিন না যে 2014 সালের পর থেকে আপনারা মনে করেন যে এই দেশ স্বাধীন রয়েছে। হ্যাঁ? 2014 সালের পর থেকে এই দেশ স্বাধীন রয়েছে, এটা আপনারা বিশ্বাস করেন তো? আপনি- তাহলে কিন্তু বিজেপি স্বাধীনতা রাইট নিয়ে আছে। কোনো প্রশ্ন হবে না, অঞ্জনদা। না না, স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন হবে না, অঞ্জনদা। আচ্ছা, স্বাধীন লাহোর কংগ্রেস বিরাসতের চুক্তি সম্পর্কে বলুন। ফলের ওইসব প্রশ্ন আমি পরিষ্কার কথা বলতে চাই না, এই দেশ বহু বিপ্লবীদের রক্তের বিনিময়ে, তাদের ঋণ আমরা সারা জীবন শোধ করতে পারবো না, তাদের ইতিহাস আমাদের ভুলিয়ে দিলে চলবে না, তাদের ইতিহাস মনে রেখে আমরা আগামী দিনে চলবো। আমি অন্য ব্যাখ্যায় যাব না, কে হিন্দু কে মুসলিম, দেশ স্বাধীন হয়নি। কি বলছেন আপনি? ওর ব্যাখ্যা কি বলতেছে, কি বলেছে, ওসব প্রশ্ন না। আজকে বলুন তো, কেন উনি ওই কথা বললো 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়নি? দেশ রাম মন্দির হওয়ার পরে স্বাধীন হয়েছে? এই কথা শুনতে হবে আজকে। স্বাধীন শুনবো, ভারতের বলা আমরা সুযোগ দেবো। নাগরিক হয়ে এই আসবো, কথা শুনবো? সঞ্জিতবাবু আসবো। সেটাকে আমরা সমর্থন করতে পারি কোনোদিন? বেশ, কেন এসব নিয়ে আপনারা টিভি শো করছেন, অঞ্জনদা? আমার তো মনে হয় এই এই প্রসঙ্গ নিয়ে এই স্বাধীনতা প্রেমীদের, স্বাধীনতা আন্দোলনকারীদের নিয়ে আজকে এখানে তাদেরকে ছোট করা হচ্ছে। না রতনবাবু, একেবারেই নয়। আমাদের চ্যানেলের এরকম কোনো উদ্দেশ্য নয়। যদি উদ্দেশ্য থাকতো তাহলে এই বিষয়টিকে আমরা বিরোধিতাও করতাম না। কিংবা শুনে নিন রতনবাবু, না 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 রতনবাবু, আপনি সরাসরি বলছেন, না না রতনবাবু, আপনি সরাসরি বলছেন যে আমাদের চ্যানেল থেকে এটা টেলিকাস্ট করার অর্থ হচ্ছে সাধারণ, বিশেষ করে ফ্রিডম ফাইটারদেরকে অপমান করা। এসব ভাববেন না। আমরা ফ্রিডম ফাইটারদের যথেষ্ট সম্মান করি বলেই আজকে এই শোটা করেছি, আজকে এই শোটা রেখেছি। তার কারণ কোনো এক জায়গাতে মোহন ভাগবতের এই কথা, যে কথাটি তিনি বলেছেন যে স্বাধীনতা পেয়েছে রামলালা প্রতিষ্ঠা হওয়ার পর, এটাকে আমরা আক্ষরিক অর্থে মেনে নিইনি। কিন্তু সৌমেনবাবু যেটা বলতে চাইছেন, সৌমেনবাবু যেটা বলতে চাইছেন, রতনবাবু সৌমেনবাবু যেটা বলতে চাইছেন সেটাও বুঝতে হবে। সৌমেনবাবু বলবার চেষ্টা করছেন যে কথার ভেতরে অনেক অন্তর্নিহিত কথাও থাকে, সেটা বোঝানোর চেষ্টা করছেন সৌমেনবাবু। আমি বলেছেন, আমি জানি অন্তর্নিহিত কথা কি বলতে গেছেন উনি, আমরা কি শুনেছি সেটা টিভি চ্যানেলে, আপনি যেটা দেখালেন, সরাসরি যেটা শুনলাম তার ভিত্তিতে আমি এই কথা বললাম। আমি আসি যেটা ভারতবর্ষের একটু সংক্ষেপে, আমাকে গৌরঙ্গবাবুর কাছে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, কুইট ইন্ডিয়া, অঞ্জনদা, যেটা রাহুল গান্ধী বলেছেন সংবিধান শাসনের কারণ, অঞ্জনদা আজকে এই ধরনের লোক যদি দেশ পরিচালনা করে, তাহলে না আজকে না, মোহন ভাগবত কোথায় দেশ পরিচালনা করছেন? করছেন না তো। তার যে সহচরী বা বিজেপি পার্টি যে দেশ চালাচ্ছে, তার আরএসএস এর নির্দেশে, আরএসএস এর নীতি আদর্শ বিজেপির নীতি আদর্শ এক, তারা যদি ক্ষমতায় 400 আসন পার করে ফেলে, এই দেশের সংবিধান খাতরমে হবে কি হবে না 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 রতনবাবু, আপনার থেকে আমি এটা এক্সপেকটেশন রাখিনি। যদি একটু বিস্তারিত পড়াশোনা করেন তাহলে আপনি জানতে পারবেন আরএসএস এর নীতি আদর্শ এবং বিজেপি নীতি আদর্শ ম্যাচ খায় না, অনেক ক্ষেত্রে আলাদা রয়েছে। আমি সৌমেনবাবুর কাছে যাবো, অনেক আলাদা রয়েছে। সৌমেনবাবু বলুন, সৌমেনবাবু বলুন, আমি অতি সংক্ষেপে নেবো, আমি গৌরঙ্গবাবুর কাছে যেতে হবে আমাকে, প্লিজ একটু তাড়াতাড়ি। হ্যাঁ আমি বলুন। বলবো, আমরা ছোটবেলায় একটা বিস্তীর্ণ সময় ধরে পড়ে এসেছি যে ভারতের স্বাধীনতা দিয়েছে গান্ধী পরিবার, আমরা সেটা মাথায় পেতে নিয়েছি। কিন্তু আপনারা এটা জবাব দিন, অর্থাৎ আপনাদের এই অর্থের সঙ্গে লুকিয়ে আছে এই স্বাধীনতা সংগ্রামে এই গান্ধী পরিবার দিয়েছে, তার মধ্যে কিন্তু অনেক পরিবার হারিয়ে গেছে। সেই হারিয়ে যাওয়া নির্মাণের সময় হয়েছে এবং লাহোর কংগ্রেসকে বিশ্লেষণের সময় এসছে, লিয়াকত চুক্তিকে বিশ্লেষণের সময় এসছে, অর্থাৎ ইতিহাসের আমরা অনেক বেশি জটিলতায় ঢুকে যাচ্ছি। সৌমেনবাবু একদম কনস্ট্রাকটিভ কথা বলছেন, খুব সংক্ষেপে প্লিজ, আমাকে গৌরঙ্গবাবুর কাছে যেতে হবে প্লিজ। হ্যাঁ তাড়াতাড়ি। বাবু যেটা বলছেন, গান্ধীজি স্বাধীনতা ভারতবর্ষকে দিয়েছে, এটা আমরা বলি না। না না, কি আশ্চর্য, আমরা তো ইতিহাসে তাই পড়েছি।
ভারত না, ভুল বলছেন না উনি, না না রতনবাবু উনি ভুল বলছেন না। গান্ধীজি একটা স্বাধীনতা দিয়েছে ভারতবর্ষকে, তা না? তা গান্ধীজি কথা তিনি বলেননি শুধু, গান্ধী পরিবারের কথা বলেছেন। স্বাধীন হয়েছে। গান্ধীজি ব্যক্তিগত ভাবে স্বাধীনতা কোনোদিন ভারতবর্ষকে ভাবে দিতে পারে না না। হ্যাঁ, তিনি আমাদের পথ দেখিয়েছেন, তিনি আমাদেরকে আন্দোলনে করার ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য উৎসাহিত করেছেন, তিনি নেতৃত্ব দিয়েছেন। তার মানে গান্ধীজি স্বাধীন করে দিচ্ছে দেশ, তা না? আমরা সমস্ত বিপ্লবীদের রক্তের বিনিময়ে, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দিলে সবার বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। কটা ইতিহাস বইতে আছে, এটা বলি না। কটা ইতিহাস বইতে আছে, আমরা যে ইতিহাস পড়েছি সেখানে কটা ইতিহাস বইতে গান্ধী এপিসোড যত বেশি পড়ানো হয়েছে, তিনি নিন্দিত নয়, তিনি পূজনীয় মানুষ, কিন্তু তার বাইরে অসংখ্য মানুষকে হারিয়ে দেওয়া হয়েছে, মানে ইতিহাসে ধুলোতে ফেলে দেওয়া হয়েছে। আপনি তো অনেক বই পড়ে তার অন্তর্নিহিত অর্থ এটাই পেয়েছেন যে গান্ধীজি স্বাধীনতা দিয়েছে। আর তিনি তো জাতির জনক, বলছি তার ছায়ায় অনেক ছায়া হারিয়ে গেছে। বুঝতে পেরেছি। আমি 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 দুজনের ডিবেটে এখন যেতে চাইছি না, আমি একটু গৌরাঙ্গবাবুর ওপিনিয়ন নেব। গৌরাঙ্গবাবু, আপনি কি বিশ্বাস করেন মোহন ভাগবত যা বলছেন সেটা কোনো অংশে রাইট, কিংবা অন্তর্নিহিত শব্দের দিক থেকে রাইট? কি মনে করছেন আপনি? দেখুন, মোহন ভাগবত যে কথা বলেছেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সেই বিশ্ব হিন্দু পরিষদ বা মোহন ভাগবতের কথা অনুযায়ী বিজেপি নেতারা যে কথাগুলো বলে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী থেকে শুরু করে যারা যারা রয়েছে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যাদের জিরো অবদান ছিল, যারা যারা কোনো রোল প্লে করে নাই, পিছন দিক থেকে ব্রিটিশদের সাথে তারা থেকে সহযোগিতা করছে অথবা তাদের কর্মচারিত্ব করেছে, তারা আজকে ভারতের স্বাধীনতার কথা বলে, এটা লজ্জা। এবং মোহন ভাগবতের মতো ব্যক্তিত্বরা যখন এইটাকে উস্কে দেয়, তখনই মনে হয় বাংলাদেশে যখন সংবিধান চেঞ্জ করার প্রবণতা তৈরি হয়েছে, আর ভারতবর্ষ সংবিধান চেঞ্জ করার একটা চেষ্টা চলছে, বলছে ভারতবর্ষ আর বাংলাদেশ একই সুতার মেরুকরণে, দেশের মধ্যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করা, ভারতের সমস্ত অবস্থাগুলোকে ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা একদম নিঃসন্দেহে বলা যেতে পারে। বাংলাদেশ এবং ভারতবর্ষ এক সূত্রে একভাবে করে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে ধিক্কার জানাই প্রথমে। সেকেন্ডলি পয়েন্ট, মোহন ভাগবত যে বললেন যে ধর্মের ভিত্তিতে ওখানে কর্মসংস্থান হচ্ছে, মানুষের সমস্যাগুলো মিটছে, এটা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে 1700 সালের ঘটনা। 1700 সালে কোনো একটা জনজাতি যেভাবে করে গড়ে উঠতো, তাদের সভ্যতার যেভাবে বিকাশ হতো, অর্থনৈতিক উন্নতি হতো, সেই জায়গাটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা ভারতবর্ষে। আজকে লজ্জা করা উচিত ছিল মোহন ভাগবতের, প্রধানমন্ত্রী, যে ভারতবর্ষে কোনো শিল্প তৈরি করতে পারে নাই, কলকারখানা তৈরি করতে পারেন নাই, এবং দেশীয় শিল্পগুলোকে বিক্রি করে দিয়ে বেসরকারীকরণের। গৌরাঙ্গবাবু, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করবো, সরি, কেননা সব রাজনৈতিক ব্যক্তিত্বদের একটু মনে হয় কাদার ছাপ থাকে, বাট আমি একটু মনে করানোর চেষ্টা করব। এই তো রিসেন্টলি জগন্নাথ মন্দিরও বোধহয় এস্টাবলিশ হবে, তো সেখানেও কি হবে? না না, সেখানেও কি রুজি রোজগার হবে? সেখানেও কি রুজি রোজগার হবে? জগন্নাথ মন্দির সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ধরনের কোনো বক্তব্য পেশ করেননি। না না, আমি বলছি রুজি রোজগার হবে কিনা, রুজি রোজগার হবে কিনা। শুনুন, ট্যুরিজমে ও, আপনারা যখন করবেন সেটা তখন ট্যুরিজম, আর রামলালা যখন প্রতিষ্ঠা হবে তখন সেটা ট্যুরিজম না, তখন সেটা ধর্ম। সে কি? পুরীতে গেছেন, পুরীর সি বিচ রেখেছেন এবং দীঘার সি বিচের সৌন্দর্যায়ন দেখবেন। পুরীর বিচের সৌন্দর্যায়নের সাথে কম্পেয়ার করা বাংলার সি বিচের, দীঘার সি বিচের সৌন্দর্যায়ন, এটা বিষয় নয়। বিষয়টা আজকের বিষয় এই জায়গাটায় নয়, আজকের বিষয়টা প্রাসঙ্গিক যে ভারতবর্ষ এবং বাংলাদেশে যারা সংবিধান, আজকে বি.আর. আম্বেদকর, যিনি প্রকৃত মানুষ এবং তিনি অনেক পড়াশোনা করে সেই সংবিধানকে লিখেছেন, সর্বধর্ম সমন্বয়ের সংবিধান তৈরি করেছেন, প্রত্যেকটি মানুষের শিক্ষা, স্বাস্থ্য, প্রত্যেকটা অধিকারকে সুনিশ্চিত করেছেন। সেই বি.আর. আম্বেদকর যখন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী বাজে কথা বলে, তাহলে সংবিধানকে চেঞ্জ করতে চায়, এটা আপনাকে বুঝতে হবে। বিষয়টা আপনাকে বুঝতে হবে। যারা সংবিধান, যাদের কোনো রোল ছিল না, ভারতবর্ষটাকে ভেঙে টুকরো করে ভারতবর্ষটাকে একদম বাইরের দেশের কাছে শেষ করে দেওয়ার চেষ্টা বিজেপি করছে, এটার পিছনে অন্তর্নিহিত অর্থ রয়েছে। আজকে তারা বলছে যে ভারতের স্বাধীনতা হয়েছে, সেই রাম মন্দিরে এখনো রাষ্ট্রপতিকে ঢুকতে দেওয়া হয়নি।
দলিতদেরকে ওখানে যেতে দেওয়া হয় না, নিম্ন শ্রেণীর মানুষরা এটা আপনি কোথা থেকে জানলেন যে যেতে দেওয়া হয় না? উঠতে পারে না। না 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 রাম না, এটা আপনি মন্দিরে কোথা থেকে জেনেছেন? না 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 গৌরাঙ্গ বাবু, আপনি এটা কোথা থেকে জেনেছেন যে না, তাকে এসব যেতে দেওয়া হয় ভুলভাল না? বলছেন কেন না না প্লিজ, না না সঞ্জিত বাবু আমি আসছি। গৌরাঙ্গ বাবু, আপনি এটা কোথা থেকে জেনেছেন? দ্রৌপদী মুর্মুকে যেতে দেওয়া হয়নি, এটা আপনি কোথা থেকে জানলেন? আমি ঠিক এই জায়গায় কঙ্গনা রানাবত কি বলেছিলেন, কি বলেছিলেন একবার শোনাই, সাংসদ কি বলেছিলেন একবার শোনাই। গৌরাঙ্গ বাবু আসছি, কঙ্গনা রানাবত কি বলেছিলেন এই স্বাধীনতা প্রসঙ্গে, কঙ্গনা রানাবত কি বলেছিলেন একবার শোনাচ্ছি, শুনুন। গৌরাঙ্গ বাবু আসছি। निश्चय ही जो हमारे प्रधानमंत्री हैं वो एक युग पुरुष हैं और हमारा सौभाग्य है हमारे पूर्वजों ने मुगलों की गुलामी देखी, उसके बाद अंग्रेजों की गुलामी देखी और फिर कांग्रेस का ये कुशासन देखा, लेकिन 2014 में हमें सही मायने में जो है वो आजादी मिली है, हमें स्वतंत्रता मिली है, सोचने की स्वतंत्रता, सनातन की स्वतंत्रता, अपना धर्म बनाने की स्वतंत्रता, इस देश को हिंदू राष्ट्र बनाने की स्वतंत्रता। जब 1947 में आपने धर्म के आधार पर जो इस्लामिक रिपब्लिक बना ही दिया था पाकिस्तान को, तो फिर इसको हिंदू राष्ट्र क्यों नहीं बनाया? इसको हम हिंदू राष्ट्र बनाएंगे। आप धर्म के आधार पर कहीं दो टुकड़े करते हैं और कहीं बेवकूफ बनाते हैं, अब हम बेवकूफ नहीं बनेंगे दोस्तों। আরে বাবা গৌরাঙ্গ বাবু, আপনি বলেই যাচ্ছিলেন, আপনি শুনতে পাননি কঙ্গনা রানাবতের কথা? তার কথা শুনলে পরে আপনার বলার অনেকগুলো পয়েন্ট বেড়ে যেত। আমি একটু বলার কতগুলো পয়েন্ট আপনাকে দিচ্ছি, দেখুন। আমি একেবারে গৌরাঙ্গ বাবু আসছি, আমি একেবারে অন্তিম লগ্নে রয়েছে, বিশ্বাস করুন। আমিও হিন্দু হিসেবে আমারও পালস আপ হতে পারে, কিন্তু আমি খুব পোলাইটলি আপনাদের সঙ্গে কথা বলছি এই কারণে, আমি চাইছি না যে এতটা গম্ভীরভাবে সাধারণ মানুষের মধ্যে এটা ইনজেক্ট হোক। আমি ঠিক সে কারণের জন্যই এতটা হেসে খেলে আপনাদের সঙ্গে কথা বলছি। আমি সঞ্জিত বাবুকে যে কথা বলে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেব, একেবারে অন্তিম লগ্নে রয়েছি আমরা। আমি বলছিলাম না সঞ্জিত বাবু, আপনি বলছিলেন যে 2014 সালের কথাটা আমি বলছি। দেখুন কঙ্গনা রানাবত নিশ্চয়ই আপনি শুনতে পেলেন, তিনি অলরেডি বলে ফেললেন যে 2014 সালে আসলি মাইনে মে স্বতন্ত্রতা মেলা হয়, মানে 2014 সালে সেইভাবে সঠিকভাবে স্বাধীনতা পাওয়া গিয়েছে। বিশ্বাস করুন আমি এটা মানতে রাজি নই। একজন দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে আমার মনে হয় 2014 সাল নয়, 1947 সালে 15ই আগস্টই ফ্রিডম ফাইটারদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, নরেন্দ্র মোদীর জন্য নয়। এই কনসেপ্টগুলো আপনারা সাধারণ মানুষের মধ্যে কেন ঢোকাতে চাইছেন? কেন সাধারণ মানুষকে এসব ধর্মের, স্বয়ং কঙ্গনা রানাবত বলছেন যে ধর্মের ভিত্তিতে ইসলামিক কান্ট্রি তৈরি হয়েছে, এবার আমরা হিন্দু রাষ্ট্র তৈরি করব। আচ্ছা, মুসলমানদের ক্ষেত্রে সেটা ধর্মভিত্তিক হয়ে যায়, আর যখন হিন্দু রাষ্ট্র বলছেন তখন সেটা ধর্মের কেন্দ্রিকে হচ্ছে না? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, আমি প্রথমেই এর লাইনটা পরিষ্কার করে দিয়েছি, কারণ হচ্ছে দেশ যদি ধর্মের ভিত্তিতে ভাগ হয় তাহলে কেন হিন্দুরা যেখানে সংখ্যা বেশি হিন্দু রাষ্ট্র হবে না? আর সেখানে মোহন ভগবতজি যে কথা বলেছেন, সেখানে তিনি রামের কথা বলেছেন, কৃষ্ণের কথা বলেছেন, শিবের কথা বলেছেন। তো সবাইকার কথাই, সব দেবতাদের কথাই উনি উল্লেখ করছেন, শুধু রাম নয়। তো আর যে জায়গাটাতে আসবো সেটা হচ্ছে গিয়ে, যদি সংবিধানের কথা বলেন, আমরা 15ই আগস্ট স্বাধীনতা পেয়েছি, সেটা সংবিধান হচ্ছে সব ঠিক। আর যদি সেখানে রাম মন্দির হয়ে থাকে, রাম তো গর্ব, রামের যদি হয়ে থাকে, মন্দির হয়ে থাকে, সেখানে যদি উনি আরেকটা উচ্ছ্বাস প্রকাশ করেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা মানে হিংসা করারও কোনো ব্যাপার নেই। আর একটা কথা বলুন, আজকে দেখুন সমস্ত ধর্মের তাদের স্কুলে আছে, আমাদের একটা এই যে এতগুলো দল আছে, এদেরকে একটা প্রশ্ন করুন তো আপনি, যে গুরুকুল মানে সনাতন ধর্মের স্কুল প্রকৃত অর্থে আজ অব্দি এই রাজনৈতিক দলগুলো একটা খুলেছে? আমরা এসেছি বলে ওই জন্য বারবার বলি যে আমাদের ধর্মের মানুষরাও তো সনাতনী স্কুল পড়ুক, সেখানে গীতা পড়ুক, রামায়ণ পড়ুক, মহাভারত। এক মিনিট, আপনি অনেকক্ষণ তো ধর্মের কথা বলছেন না, আমি একটা শ্লোক আপনাকে পড়ে শোনাচ্ছি, আপনি বুঝতে পারবেন যে আমরা কতটা সনাতনী হিন্দু। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতে ক্লেশে নাশায় গোবিন্দায় নমঃ নমঃ। আরো বলতে হবে, আরো অনেক কিছু রয়েছে। সনাতনী হিন্দুরা যথেষ্ট পরিমাণে তাদের ভগবদ গীতাটাও পড়েন, শ্লোকটাও পড়েন। সঞ্জিত বাবু, এইভাবে সবকিছু হয় না, ধর্মের কেন্দ্রিকে সবকিছু হয় না সঞ্জিত বাবু। আমি সঞ্জিত বাবু আর সময় দিতে পারছি না, আপনার না, বাকি 3 জনকেও আমাকে সময় দিতে হবে, অল্প সময়। আছি রতন বাবু, বলুন। কথা বলবো, হ্যাঁ বলুন, 30 সেকেন্ড সময় দিতে পারবো, বলুন। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, যদি আপনার এটা শুনলাম যে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ তুমি গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, আমরাও বলি, কিন্তু এইটা যেন আজকের প্রজন্মের বাচ্চারাও পড়ুক, তার জন্য স্কুল দরকার। আমিও তো এই প্রজন্মেরই বাচ্চা, আমিও এই প্রজন্মেরই লোক।
সকলে মিলে কি আরো আশ্চর্য! বেশি আরো আমি রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন অঞ্জন দা, ভারতবর্ষে যদি বিজেপির সঙ্গে কেউ টক্কর দিয়ে থাকে তার নাম হচ্ছে জাতীয় কংগ্রেস। 100 বছর ধরে এই লড়াই আমাদের চলছে আরএসএস এর বিরুদ্ধে। আরএসএস এর সাথে জাতীয় কংগ্রেসের আপনার রাজনৈতিক সংগ্রাম প্রতিবাদ চলছে, চলবে। আগামী দিনে আমাদের নীতিগত আদর্শগত লড়াই আমাদের থাকবে। কিন্তু অঞ্জন দা, তিনি যেটা বলছেন, এখনো আপনি দেখবেন যে ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর সমস্ত জায়গায় জাতীয় পতাকা উত্তোলন হয়, কিন্তু আরএসএস এর দপ্তরে দেখবেন জাতীয় পতাকা তুলে না। তারা এই স্বাধীনতাটাকে স্বাধীনতা হিসেবে কোনো সময় মেনে নিতে পারে না, কারণ তারা ইংরেজদের সাথে তারা যুক্ত ছিল যখন স্বাধীনতা আন্দোলন চলছিল। এই কথাটা এই কারণেই বললাম, যিনি এত বড় কথা বলতে পারেন 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়নি, রাম মন্দির তৈরি হওয়াতে ভারত স্বাধীন হলো, এটা বড় হাস্যকর কথা। পরিস্থিতিতে কি বলবো অঞ্জন দা, জাতীয় কংগ্রেস এর বিরুদ্ধে আগেও লড়াই করে এসেছিল, স্বাধীনতার পরেও লড়াই করে যাচ্ছে, আগামী দিনেও লড়াই করে। জাতীয় কংগ্রেস এর বিরুদ্ধে লড়াই করেছিল, করছে, আগামী দিনেও বুঝেছি। এই কথা আপনাদেরকে বলি। বেশ, কৌরঙ্গবাবুর কাছে যাবো। কৌরঙ্গবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আমি প্রথমেই তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মোহন ভাগবত একদম অজ্ঞ মূর্খের মতো কথা বলেছেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে বিজেপির কোনো অবদান ছিল না, এবং ভারতবর্ষকে আরো পরাধীন করবার জন্য যে অপচেষ্টা বিজেপি সারা জীবন করে আসছে, এবারও তাই করছে। এবং রামকে প্রতিষ্ঠা করে দিয়ে বলতে চাচ্ছে যে এখানে হচ্ছে স্বাধীনতা এসেছে, কিন্তু রাম সীতাকে সেখানে প্রতিষ্ঠা করতে পারে নাই, সেজন্য রাম সেইখানটায় তাদেরকে হারিয়ে দিয়েছে এবং টোটাল এলাকাটাতে একটাও সাংসদ সিট জিততে পারে নাই। তাহলে রামকে প্রতিষ্ঠা করে দিয়ে যে স্বাধীনতার কথা তারা বলেছিল, সেখানে একটা অন্ধকার কালিময় যুগ রয়েছে। প্রচুর ঘর বাড়ি ভেঙে দিয়ে ধ্বংসস্তূপ করেছে, সেখানকার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিয়েছে শুধুমাত্র রাতারাতি ভোটের আগে জিতবার জন্য। এটাকে ধিক্কার জানাচ্ছি। রামকে নিয়ে খেলতে গিয়ে 2024-এ স্ক্র্যাচের উপরে দাঁড়িয়েছে, 2029-এ ভ্যানিশ হয়ে যাবে বিজেপি এই ভারতবর্ষ থেকে। বেশ, সৌমেনবাবুর কাছে যাবো। সৌমেনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। বিশেষ আজকে আলোচনায় যতদিন ভারতবর্ষে অর্থাৎ কেরালার মতো প্রগতিশীল এখানে এলডিএফ এবং ইউডিএফ পালা বদল করে ক্ষমতায় আসে, 70 বছর শবরীমালা মন্দির নিয়ে সেখানে অনুপ্রবেশ নিয়ে আমাদেরকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়। একই রকম ভাবে এখানের বর্তমান মুখ্যমন্ত্রী এভাবে সনাতনী হিন্দুদের ক্ষেত্রে যেভাবে সংকীর্ণতা মতবাদের আক্রমণ করেন স্ট্যালিন বা বিজয়ন, এই ধরনের পক্ষপাত দুষ্ট ধর্মনিরপেক্ষতাবাদীরা যতদিন এই দেশের বাধা নিয়ে থাকবে, তার কাউন্টার ন্যারেটিভ হিসাবে সংক্ষেপে কাউন্টার এক মৌলবাদ আরেক মৌলবাদকে পুষ্টি সাধন করবে। তাই এই ধরনের সংকীর্ণ ধর্মনিরপেক্ষতাবাদীদের বিরুদ্ধে সমাজতাত্ত্বিক আশিস নন্দী যেভাবে বলেছেন, আমাদেরও ধর্মনিরপেক্ষতার বাতাবরণটাকে আরো প্রসারিত করা দরকার। বেশ, একেবারে অন্তিম লগ্নে ছিলাম। আপনাদের চারজনকে অশেষ ধন্যবাদ টাইপ বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে জয়েন করার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করবো। মূলত দেখুন, আমরা যারা সাধারণ মানুষ, যারা আম জনতা, তারা বিশ্বাস করি না যে ধর্মের ভিত্তিতেই শুধুমাত্র সব কিছু হয়, বা স্বাধীনতা লাভ শুধুমাত্র ধর্মের ভিত্তিতেই হয়েছে। যে বা যারা ধর্মের ভিত্তিতে সব কিছুকে নিয়ে আসতে চান, তাদের উদ্দেশ্যে সাধারণ মানুষ নিশ্চয়ই কোনো না কোনো বার্তা দেন, এবং সেটা ভোট বাক্সে অবশ্যই প্রভাব পড়ে। কিন্তু আমাদের কথা অত্যন্ত স্পেসিফিক। আমরা স্বাধীন, আমরা এখনও হেসে খেলে বাঁচতে পারি। তবে এটাও ঠিক যে প্রকৃত স্বাধীনতার অর্থ শুধুমাত্র হেসে খেলে থাকা নয়। প্রকৃত স্বাধীনতার অর্থ রুটি, রুজি, রোজগার এবং বাসস্থান প্রত্যেকের ক্ষেত্রেই সঠিকভাবে পরিদর্শন করা, এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের লাইফস্টাইল সঠিকভাবে, জীবন কৌশলী সঠিকভাবে চলা। সত্যি কি আমরা জীবন কৌশলের দিক থেকে সঠিক পর্যায়ে রয়েছি? যদি না থাকি সেই বিচারও আপনাদের, যদি থাকি সেই বিচারও আপনাদের। আর সম্পূর্ণ প্রশ্নের উত্তর আপনাদের কাছেই রয়েছে। এরকমই শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।